সবাইকে স্বাগতম ভূত বাংলোয়, যেখানে অন্ধকার রাতের গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে। আমি রায়হান আছি আপনাদের সাথে, আর আমরা একসঙ্গে পা রাখবো এমন এক ভৌতিক জগতে যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে রহস্যের ছায়া। আমরা আপনাদের শোনাবো সারা পৃথিবীতে ঘটে যাওয়া এমন সব সত্য ঘটনা যার ব্যাখ্যা হয়তো বিজ্ঞান আপনাকে কখনোই দিতে পারবে না। কেননা সত্য কখনো কখনো কল্পনাকেও হার মানায়। তাই আলো নিভিয়ে বসুন, কান পেতে শুনুন, কারণ এখন থেকে প্রতি সোমবার এই চ্যানেলে বেঁচে উঠবে ভয়ের নীরব কাহিনীগুলো। আপনার হৃদয়ের গতি বাড়ানোর জন্য তৈরি থাকুন, এখানে সবকিছুই সম্ভব। এই মুহূর্তে আমার কাছে যে ঘটনাটি আছে, সেই ঘটনাটি শরীয়তপুর থেকে পাঠিয়েছেন আমাদের বন্ধু মিরাজ আহমেদ। তিনি এই ঘটনাটি শুনেছেন তার মামার কাছ থেকে। মিরাজ তার মামার কাছ থেকে যেভাবে শুনেছেন ঠিক সেভাবেই লেখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ঘটনা। বলছেন মিরাজের মামা। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সে ঘটনাটা ঘটেছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়াকলিকাতা গ্রামে। এই গ্রামে প্রাচীন একটি বাড়ি আছে, যার অস্তিত্ব এখন প্রায় নেই বললেই চলে। লোকমুখে শোনা যায় প্রায় 100 বছর আগে এই বাড়িটি নির্মাণ করেছিলেন নিমাই নামের একজন লোক। নিমাই ছিলেন অত্যন্ত দরিদ্র এবং নিরীহ। আপনারা হয়তো ভাবছেন, এমন একজন নিরীহ লোক বা তার বাড়িকে ঘিরে কি এমন ভয়ের ঘটনা ঘটতে পারে? নিমাইয়ের তেমন কোনো বংশ পরিচয়ের কথা শোনা যায় না। দরিদ্র নিমাই তেমন কোনো কাজও করত না, বেশিরভাগ সময় নিজের ঘরের মধ্যেই কাটাতো। গ্রামের মানুষ নিমাইকে সন্দেহ করতে শুরু করে এবং গোপনে নিমাইয়ের উপর নজর রাখতে শুরু করে। কিছুদিন লক্ষ্য রাখার পর একটা বিষয় সকলে খেয়াল করে যে নিমাইকে বেশিরভাগ সময় গ্রামের কেউ মারা গেলে তার ঘর থেকে বের হতে দেখা যায়। প্রথম ব্যাপারটা তেমন কেউ আমলে না নিলেও গ্রামের কিছু মুরব্বী বিষয়টি আমলে নেয়। তার কয়েকদিন পরের কথা, গ্রামে আবার একজন মারা যায় এবং নিমাইয়ের অজান্তেই সবাই তার গতিবিধির ওপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। লাশ দাফন করে সবাই রাতে ঘুমাতে যায়, কিন্তু যারা নিমাইয়ের উপর নজর রাখছিল তারা প্রায় মধ্যরাত পর্যন্ত নিমাইয়ের বাড়ির উপর নজর রেখেই চলে। নিমাইয়ের কোনো পাত্তা পাওয়া যায় না, তাই সবাই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কয়েকজন বলে, সবাই না গিয়ে কয়েকজন অন্তত থাকি, যেই ভাবা সেই কাজ। সকলের মধ্যে থেকে কয়েকজন চলে যায় আর কয়েকজন থেকে যায় নিমাইয়ের অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পরে একটা হারিকেন হাতে নিমাই ঘর থেকে বের হয় এবং হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে নিমাই যেখানে গিয়ে থামে তা দেখে সবাই আঁতকে ওঠে। আজকে যে মারা গিয়েছেন তার কবরের সামনে গিয়ে দাঁড়ায় নিমাই। হঠাৎ করে হারিকেনটা নিভে যায়। তাই যারা নিমাইয়ের ওপর নজর রাখছিল তারা ঠিক বুঝতে পারছিল না যে নিমাই আসলে কি করছে। কিছুক্ষণ পর তারা খেয়াল করে নিমাই কিছু একটা কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। বাড়িতে গিয়ে নিমাই কিছুক্ষণ পর আবার বাইরে আসে এবং সেই কবরের সামনে এসে দাঁড়ায়। প্রায় ঘন্টাখানেক পর নিমাই আবার বাড়ির দিকে ফিরে যায়। ঘটনার আকস্মিকতায় যারা এতক্ষণ নিমাইয়ের ওপর নজর রাখছিল তারা এখন ভয় পেতে শুরু করে এবং একজনকে গ্রামে পাঠায় আরো কয়েকজনকে নিয়ে আসার জন্য। সবাইকে নিয়ে যখন ওনারা ফিরে আসেন
তখন বাকিদের কাছে নিমাইয়ের পুরো ঘটনাটা খুলে বলে এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা নিমাইয়ের বাড়িতে গিয়ে দেখবে আসলে ঘটনাটা কি। সবাই যখন নিমাইয়ের বাড়ির সামনে আসে দেখতে পায় নিমাইয়ের ঘরে মৃদু আলো জ্বলছে। সবাই একসাথে গেলে হয়তো নিমাই বুঝে ফেলতে পারে। সেই কথা ভেবে ঘরের মধ্যে কি হচ্ছে তা দেখার জন্য দুইজনকে পাঠানো হয়। ঘরের মধ্যে কি হচ্ছে তা দেখার জন্য দুইজনকে পাঠানো হয়। দুইজন আস্তে আস্তে ঘরের দিকে আগায় এবং বেড়ার ফাঁক দিয়ে যা দেখে এতে করে তাদের গায়ের রক্ত জমে বরফ হয়ে যায় এবং সেই দৃশ্য সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু আসার সময় প্রচন্ড জোরে শব্দ হয় আর সাথে সাথেই নিমাইয়ের ঘরের আলো নিভে যায়। তারা পালিয়ে যখন বাকিদের কাছে এসে পৌঁছায় দেখে নিমাইয়ের ঘরের দরজা খুলে হাতে হারিকেন নিয়ে চারপাশটা ভালো করে দেখছে। তারা সবাই নিঃশব্দে দূরে দাঁড়িয়ে নিমাইয়ের কর্মকাণ্ড দেখছে। কিছুক্ষণ পর নিমাই আবার ঘরে চলে যায় আর তারাও সবাই গ্রামে ফিরে যায় এবং ওই দুজনের কাছে জানতে চায় তারা আসলে কি দেখেছে আর কি দেখে এমন ভয় পেয়েছে। ওই দুজনের মধ্যে থেকে একজন বলে ওঠে, নিমাই তো আসলে মানুষ না, ও একটা জ্যান্ত পিশাচ। আমরা যখন ঘরের মধ্যে কি হচ্ছে দেখার জন্য তাকালাম, ওই মৃতদেহের বুক চিরে মনে হলো কলিজা বের করে নিজে খাচ্ছে এবং ওই মূর্তির সামনে রাখছে। এরপর আর দেখতে পারিনি। সকাল হলে গ্রামের মাতুব্বর সহ এলাকার সকলের কাছে ঘটনা বর্ণনা করে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় নিমাই যদি সত্যি এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই এসব বন্ধ করতে হবে। তাই দেরি না করে সবাই প্রথমে কবরস্থানে যায় ঘটনার সত্যতা যাচাই করার জন্য। কিন্তু সবাই গিয়ে যা দেখতে পায় তা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না রাতে পাহারা দেয়া লোকগুলো। কেননা কবর গতকাল যেমন পরিপাটি করে রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। কবর থেকে লাশ উঠানোর কোনো চিহ্ন মাত্র নেই। কিন্তু গতকাল যারা পাহারা দিয়েছে তাদের কথা অবিশ্বাস করার মতো না। তাই সবাই দেরি না করে নিমাইয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং চলেও যায়। কিন্তু সবাই বাড়িতে পৌঁছে নিমাইকে ডাকে এবং মুহূর্ত দেরি না করে ঘরের ভিতর ঢুকে যায়। কিন্তু ঘরে গিয়ে তারা আরো অবাক হয়, কারণ কোথায় লাশ? পুজোর সরঞ্জাম আর মূর্তি ছাড়া ঘরে কিচ্ছু নেই, আর পুরো ঘর সুন্দর করে গোছানো। যারা নিমাইয়ের বিচার করতে এসেছিল তারা সহ সকলেই অবাক হয়। মধ্যরাত থেকে ভোর অবধি এই সময়ের মধ্যে কি এমন হলো নিমাইয়ের অপরাধের চিহ্ন পর্যন্ত গায়েব। কিন্তু যেহেতু নিমাইয়ের উপর এমন দোষ এসেছে তাই গ্রামের সবাই নিমাইকে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু নিমাই এমন ভান করে যেন এই বিষয় সম্পর্কে নিমাই কিছুই জানে না। গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় নিমাই আপাতত মাতুব্বরের বাড়িতে বন্দী থাকবে এবং কবর ঘুরে দেখবে নিমাই আসলে সত্যি নাকি দোষী। মাতুব্বর দেরি না করে মসজিদের ইমাম সাহেবকে খবর দেন এবং কবর খোঁড়ার অনুমতি চান। ইমাম সাহেবের উপস্থিতিতেই কবরের কিছু অংশ খোঁড়া হয় এবং সবাই যা দেখে তাতে এক প্রকার হতভম্ব হয়ে যায়। কবর একেবারে খালি, কবরে লাশ নেই। কিন্তু সবাই বলাবলি করে যদি লাশ কবরে না থাকে তাহলে গেল কোথায়? কারণ নিমাইয়ের বাড়িতেও লাশ পাওয়া যায়নি। একজন মাতুব্বরকে বলে গত কয়েক মাস যারা মারা গিয়েছে তাদের কবর খুঁড়েও দেখার জন্য। তাই হয়। ইমাম সাহেবের নির্দেশে কয়েকটা কবর খুঁড়ে দেখা যায় কবরে লাশের কোনো অস্তিত্ব নেই। এত দ্রুত লাশ বিলীন হয়ে যাবার কথাও না। এবার সবার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় এবং নিমাইয়ের কাছ থেকে সত্য বের করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
গ্রামের সকলে মিলে নিমাইয়ের ওপর চালায় অসহনীয় নির্যাতন। এক পর্যায়ে নিমাই স্বীকার করে নিজের সব দোষ, নিজের মুখেই দিতে থাকে অকল্পনীয় বর্ণনা। নিমাই মূলত একজন পিশাচ সাধক। নিমাইয়ের পিশাচ সাধনা শুরু হয় অনেক আগে থেকেই, আর সেই পিশাচকে সন্তুষ্ট করতে প্রতি অমাবস্যার তৃতীয় রাত্রিতে একটা করে মৃতদেহ দিতে হতো। আর এই মৃতদেহ জোগাড় করতেই নিমাই কবর থেকে মৃতদেহ চুরি করত। যদি গ্রামে মৃতদেহ না পাওয়া যেত, আশেপাশের যে গ্রামে মানুষ মারা যেত সেখান থেকেই রাতের বেলায় লাশ চুরি করে নিয়ে আসতো নিমাই। মূলত নিমাইয়ের সঙ্গে থাকা পিশাচই নিমাইকে খবর দিত মৃতদেহের। তাই মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই নিমাইকে সাধারণত ঘরের বাইরে দেখা যেত। গ্রামের মানুষ নিমাইয়ের এই নিষ্ঠুরতায় তার প্রতি এতই ঘৃণিত হয়ে ওঠে, নিমাইয়ের হাত পা বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রাখে। পরদিন সকালবেলা গিয়ে সবাই দেখে গাছের ডালে নিমাই নেই, কিন্তু যেভাবে তাকে বেঁধে রাখা হয়েছিল কোনোভাবেই তার ছোটার কথা না। সবাই ভাবে কোনো না কোনোভাবে হয়তো নিমাই ছুটে গিয়েছে, আর হয়তো তার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাই সবাই তার বাড়িতে যায় এবং গিয়ে দেখে ঘরের ভেতর থেকে দরজা আটকানো। সবাই অনেক ধাক্কাধাক্কি করার পরেও ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যায় না। এরপর সবাই মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়, কিন্তু অবাক ব্যাপার, দরজা ভেঙে ভিতরে গিয়ে শুধুমাত্র মূর্তি ছাড়া কিছুই নেই, নিমাইও নেই। এরপরেই গ্রামের সবাই নিমাইয়ের ঘর খুঁড়তে আরম্ভ করে, আর সাথে সাথেই দেখতে পায় মানুষের হাড়গোড়। এরপর থেকে নিমাইকে আর কখনোই ওই গ্রামে কেউ দেখতে পায়নি। তখন থেকেই পিশাচ সিদ্ধ নিমাইয়ের ওই বাড়ি একেবারে পরিত্যক্ত এবং ভুতুরে বাড়ি হিসাবে ঘোষণা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো ভাবছেন ঘটনা এখানেই শেষ, কিন্তু না, ঘটনা এখানেই শেষ না। এখন আমরা আসব ঘটনার দ্বিতীয় পর্বে। আমি এবং আমার দুই বন্ধু সিফাত এবং রিহান, আমরা ঠিক করি আমাদের এলাকার একটি পরিত্যক্ত বাড়ি আছে, ওই পরিত্যক্ত বাড়িতে আমরা যাব। আর আমরা সবাই কলেজে পড়ি এবং বিজ্ঞান বিভাগের ছাত্র। আমাদের এলাকার এই পরিত্যক্ত বাড়ি নিয়ে বিভিন্ন প্রকার ভুতুরে ঘটনার কথা শোনা যায়, তবে এখনো অবধি আমি বা আমার বন্ধু সার্কেলের মধ্যে কেউ কোনো ভুতুরে ঘটনার সম্মুখীন হয়েছে বলে আমার জানা নেই। তাই ভূত দেখার অদম্য ইচ্ছা থেকেই মূলত ভুতুরে বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত। আমাদের সাহস ছিল অদম্য, তাই এক রাত ওই বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেই। আমরা তিনজন মোটামুটি ওই বাড়িতে যাওয়ার রাস্তাটা দেখে আসি। যেহেতু জঙ্গলের মধ্যে ওই জরাজীর্ণ বাড়িটি ছিল, তাই দিনের বেলাতেও কেউ ওই বাড়িতে যেতে চাইতো না। সেদিন রাতের বেলায় আমি, রিহান এবং সিফাত ওই বাড়িতে যাই। আমাদের সাথে হারিকেন এবং 5 ব্যাটারির 2টা লাইট। কিন্তু গিয়ে দেখি কোথায় বাড়ি, কোনো বাড়ি এখানে নেই। জঙ্গলে আচ্ছাদিত একটা ঢিবি মাত্র। কোন রকমে ঢিবির উপর থেকে গাছপালার জঞ্জাল সরিয়ে যা দেখতে পাই তা হলো একটা ভয়ঙ্কর দেখতে মূর্তি। এই মূর্তিটা যে কিসের তা আমরা জানতাম না। মূর্তির চেহারা এত ভয়ানক যে দেখে গা শিউরে ওঠে। আমাদের মধ্যে রিহান ছিল একটু ডানপিটে স্বভাবের। আমরা কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি ইটের টুকরো হাতে নিয়ে রিহান নিক্ষেপ করে মূর্তির মাথা বরাবর। ইটের টুকরোটি মূর্তিটার মাথায় লাগার সাথে সাথে হঠাৎ করে আমাদের হারিকেন নিভে যায়। কিন্তু হঠাৎ করে আমাদের হারিকেন কি কারণে নিভে যায় আমরা আসলে বুঝে উঠতে পারিনি। যাই হোক, এদিকে মনোনিবেশ না করে আমাদের হাতে 2টো লাইট ছিল। লাইটের আলো মূর্তিটির মাথায় ফেলতেই যা দেখি তা কল্পনাতেও ভাবতে পারিনি। তার মাথা থেকে কালো রঙের রক্ত গড়িয়ে পড়ছে। এইটা দেখার পর আমরা অনেক ভয় পেয়ে যাই।
তাই তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে আসি। এর কিছুক্ষণ পরে ওই জায়গা থেকে একটা শব্দ শুনতে পাই। শব্দটা হাসি না কান্না ঠিক বুঝতে পারলাম না। কিছু দূর আসার পর দেখি প্রায় 20 থেকে 30 হাত লম্বা একটি কালো অবয়ব ওইখানে দাঁড়িয়ে আছে। অবয়বটিকে দেখে সিফাত সাথে সাথে জ্ঞান হারায়। প্রথমবারের মতো আমাদের বিজ্ঞান মনস্ক মন এবং সাহস দুটোই উবে যায়। সিফাতকে কোলে তুলে আমরা কোনো রকমে বাড়ির দিকে রওনা দেই। পথে হোঁচট খেয়ে আমাদের হাত থেকে সিফাত ছিটকে পড়ে যায় এবং সাথে সাথে ওর জ্ঞান ফিরে আসে। এরপর আমরা কোনো রকমে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি, আর এই বিষয় সম্পর্কে কাউকে কিচ্ছু বলি না। সেদিন রাতেই আমি স্বপ্ন দেখি সেই অবয়ব আমাকে বলছে, তোরা কাজটা ভালো করিস নাই রে, মূল্য তোদেরকে দিতে হবে। স্বপ্নের মধ্যে আমি ভয়ঙ্কর চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে মা এবং বাবা চলে আসে আর আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি বলি, একটা খারাপ স্বপ্ন দেখেছি। পরদিন সকালবেলা উঠে আমি রেহান এবং সিফাতের সাথে দেখা করি এবং রাতের দেখা স্বপ্নটির কথা বলি। কিন্তু অবাক করা ব্যাপার হলো, গত রাতে আমি যে স্বপ্ন দেখেছি ওরা দুজনও সেই একই স্বপ্ন দেখেছে। আমরা মনে মনে বেশ ভয় পাই এবং সবাই সবার বাড়িতে ফিরে যাই, আর সবাইকে বলি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে বাড়ি থেকে যাতে কেউ বের না হয়। সেদিন রাতে আমি আবার একটা স্বপ্ন দেখি। সেই অবয়বটি বলছে, একজনকে নিয়ে গেলাম, প্রস্তুত থাকিস, তোকেও নিয়ে যাব। সেদিন রাতে ঘুম না ভাঙলেও সকালে মায়ের চিৎকারে ঘুম ভাঙে। চিৎকার করে বলতে থাকে, উঠ, রেহানকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার সবাই খুঁজতে থাকে রেহানকে। পরিচিত অপরিচিত যেখানে যে আছে সব জায়গায় খোঁজ নেই রেহানের, কিন্তু কোথাও রেহানের খোঁজ মেলে না। সন্ধ্যার দিকে এক জায়গা থেকে খবর আসে রেহানকে নাকি ওই জঙ্গলের পোড়ো বাড়ির দিকে যেতে দেখা গিয়েছে, কিন্তু কে দেখেছে এই কথা কেউ জানে না। গ্রামের সবাই মিলে মশাল জ্বালিয়ে হারিকেন নিয়ে লাইট নিয়ে সেই পোড়ো বাড়ির দিকে যাই। সেখানে গিয়ে যা দেখতে পাই তা আমাদের পক্ষে সহ্য করা মোটেও সম্ভব ছিল না। দেখি মূর্তিটির সামনে রেহানের মাথাবিহীন দেহটি পড়ে আছে। রেহানের লাশ আমরা কবরস্থানে কবর দিয়ে আসলাম। পরদিন রাতে আবার স্বপ্ন দেখি সেই মূর্তিটি আবার বলছে, তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোদের কর্মের ফল তোদেরকেই ভোগ করতে হবে, তোরা কেউ বাঁচবি না। এবার আমি অনেক জোরে একটা চিৎকার, স্বপ্নের মধ্যেই আমি অনেক জোরে চিৎকার করে উঠি। চিৎকার শুনে বাড়ির সকলে চলে আসে আর আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, সত্যি করে বল কি হয়েছে, প্রতিদিন কেন তুই এমন চিৎকার করে উঠিস? আমি এবার সবকিছু খুলে বলি। সেদিন আমরা 3 বন্ধু মিলে কি করেছিলাম ওই পোড়ো বাড়িতে। এই কথা শুনে বাবা অনেক চিন্তিত হয়ে যায়। সকালবেলা শুনি সিফাতকে পাওয়া যাচ্ছে না। যথারীতি সবাই খুঁজতে লাগলাম। এরপর দেখা গেল যে সিফাতকে ওদের বাড়ির পুকুর পাড়ে কে যেন উল্টো করে প্রায় বুক অব্দি গেড়ে রেখেছে। এইটা দেখার পর আমি আর সহ্য করতে পারিনি। সাথে সাথে বাবা মায়ের কাছে ছুটে এসে কান্না করতে থাকি আর বাবাকে বলতে থাকি, বাবা মা, আমিও হয়তো আর বাঁচব না, আমাকেও হয়তো ওদের মতোই মরতে হবে। ঘটনার গম্ভীরতা বুঝতে পেরে আমার বাবা বেরিয়ে যান কবিরাজের সন্ধানে। মাদারীপুর জেলার মোস্তফাপুর গ্রামে আউয়াল কবিরাজ তৎকালীন সময়ের বিখ্যাত কবিরাজ ছিলেন। বাবা তাকেই আনতে ছুটলেন। বাবা যখন ফিরে এলেন তখন প্রায় সন্ধ্যা। আমাদের বাড়িতে পা রেখেই কবিরাজ আমাকে উদ্দেশ্য করে বলেন, বাবা, তুমি কি করেছো আমি এখনো জানি না, তবে আমি তোমার বিপদ স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার বাবাকে বললেন,
আমি জানি না আপনার ছেলেকে বাঁচাতে পারবো কিনা, তবে চেষ্টা করে দেখি। সবকিছুর মালিক আল্লাহ। কবিরাজের এই কথা শুনে আমাদের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কবিরাজ সবাইকে সান্ত্বনা দিয়ে বলেন, এখনই এত ঘাবড়ানোর কিছু নেই, আমি চেষ্টা করে অবশ্যই দেখব। মাগরিবের নামাজের পরে কবিরাজের জন্য আসন পাতা হলো। মাগরিব থেকে ঈশা পর্যন্ত কোরআন তেলাওয়াত এবং কিছু আমল করলেন। এরপর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে আলাদা ঘরে সকলের সাথে থাকতে বললেন। এক মুহূর্তের জন্যও যেন আমাকে একা রাখা না হয় সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে বললেন। ঈশার নামাজের পর মূল কাজের জন্য বসবেন। ঈশার নামাজের পর কবিরাজ ঘরে ঢুকলেন এবং দরজা বন্ধ করে দিলেন। আমাদের সবাইকে বললেন উনি যতক্ষণ পর্যন্ত বের না হবেন এই ঘরের আশেপাশে যেন কেউ না আসে। কবিরাজ যখন ঘর থেকে বের হলেন তখন রাত প্রায় 2:30। কবিরাজের চেহারা রক্তবর্ণ এবং গা থেকে দরদর করে ঘাম ঝরছে। কবিরাজের এই অবস্থা দেখে সবাই খুব চিন্তায় পড়ে যায় এবং অনেকেই কান্নাকাটি আরম্ভ করে দেয়, কিন্তু কবিরাজ সবাইকে থামিয়ে গোসলের ব্যবস্থা করে দিতে বলেন। গোসল শেষ করে আবার ঘরে ঢুকেন এবং সবাইকে ডেকে আমাদের 3 জনের সেই ঘটনার বর্ণনা দিতে থাকেন। কবিরাজ বলেন, আমি রুকিয়া শুরু করার প্রায় 3 ঘন্টা পরে ওই পিশাচকে হাজির করতে সক্ষম হই এবং জিজ্ঞেস করি কেন বাকি 2 জনের প্রাণ কেড়ে নিল। তখন পিশাচ বলে, আজ থেকে প্রায় 40 বছর আগে নিমাই নামের একজন আমার পূজা করত আর আমার সন্তুষ্টির জন্য নরবলির ভোগ দিত। আমি এর বিনিময়ে নিমাইকে আমার অনুগত জিন এবং পিশাচ দান করতাম, কিন্তু গ্রামের লোকের অত্যাচারে নিমাই পালিয়ে এসে আমার কাছে সাহায্য চায়। তখন আমি নিমাইকে আমার ওই মূর্তির ভেতরে স্থান দেই, কিন্তু নিমাইকে মুক্ত করতে আরো 2 বছর সময় লাগত। এই 3 জনের ইটের আঘাতে নিমাইয়ের মৃত্যু হয়। আমি অবশ্যই নিমাইয়ের মৃত্যুর বদলা নেব, ওকেও মারব। কিন্তু আমি বললাম, তুই তো 2 জনকে মেরেছিস, এখন ওকে ছেড়ে দে, তুই যা চাবি তোকে তাই দেয়া হবে। অনেক বোঝানোর পরে সেই পিশাচ আগামী অমাবস্যায় একটা মৃতদেহ দাবি করে, কিন্তু মৃতদেহ তো ওকে দেয়া সম্ভব নয়, তাই মৃতদেহের পরিবর্তে অন্য কিছু চাইতে বলি। পরবর্তীতে 2টা গরু নিয়ে ওকে ছেড়ে দিতে স্বীকৃত হয়। আগামী অমাবস্যায় 2টা গরু ওই সেই মূর্তির সামনে রেখে আসতে হবে, তাহলেই ওকে মুক্তি দেবে। কবিরাজের কথা মতো 2টা গরু ওই পুরনো বাড়িতে মূর্তির সামনে অমাবস্যার রাতে রেখে আসা হয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনায় মিরাজের মামাই হলো বেঁচে যাওয়া সেই ছেলেটি। প্রিয় লিসেনার্স, এমন অনেক ঘটনাই আমাদের সাথে ঘটে যা বিশ্বাস করতে আমাদের একটু কষ্টই হয়, কিন্তু যার সাথে ঘটনা ঘটে কেবলমাত্র সেই এর বাস্তবতা উপলব্ধি করতে পারে। বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনাদের ব্যাপার, আমরা কেবল আপনাদের ঘটনা পড়ে শোনাই। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি সেটা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর কেমন ঘটনা আপনারা বেশি শুনতে চান সেটাও আমাদেরকে জানাবেন। আর আপনাদের কাছে থাকা ঘটনা পাঠাতে আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।